কিছুদিন আগে টিআইবি বলেছে যে বিপ্লবোত্তর সময় 5ই আগস্টের পরে কত মানুষ মারা গেছে তাদের হিসাবে তারা একদম গতকালকে টিআইবি অলওয়েজ বিন ফাউন্ড অ্যাজ হাসিনা হেইটার, মানে একদম হাসিনাকে হেট করে এরকম একটা, এবং এমন এমন শব্দ প্রয়োগ করতেন এর আগ্রাম হলো, তখন একটু মানে যারা নিরপেক্ষ তারাও একটু বিব্রত হওয়ার মতো। সেই টিআইবি বলছে যে গত 100 দিনে তাদের হিসাবে 600 মানুষ মারা গেছে, 10,000-এর বেশি আহত হয়েছে, সেটি টিআইবি বলেছে। ঠিক আছে, অধিকারও প্রায় সমসংখ্যক বা তার চেয়ে বেশি অধিকার, যে অধিকারের আদিলুর রহমান কিন্তু এখন উপদেষ্টা, হ্যাঁ, তারা বলছে যে এটা এরকম অনেক মানুষ মারা গেছে। এবং কিন্তু দুটো হিসাবের মধ্যে কি কি হিসাব আসে নাই দেখেন, যে 5ই আগস্টের পরে ওনারা যে হিসাব দিচ্ছেন 600 বা 700 বা 800 10,000 লোক আহত হয়েছে, ওনার কতগুলো হিসাব অ্যাড করেন নাই, একদম সজ্ঞানে অ্যাড করে নাই। সেটা হলো কত পুলিশ মারা গেছে, এটা কি তিনজন পুলিশ না 30 জন পুলিশ না 300 পুলিশ না 3,000 পুলিশ, ওনারা এগুলো বলেন। এর মধ্যে কতজন আছেন, মব ভায়োলেন্সে কতজন মারা গেছেন, কতজন শিক্ষককে পিটিয়ে আহত করা হয়েছিল, কতজন শিক্ষককে তার প্রতিষ্ঠান থেকে পিটিয়ে বের করে দেওয়া হয়েছিল, ওনারা কিন্তু এগুলো আনেন নাই। এগুলো কিন্তু বড় একটা, এবং কতজন সরকারি কর্মকর্তাকে তার অফিস থেকে পিটিয়ে বের করে দেওয়া হয়েছে। ঠিক আছে, ওনারা এটা আনেন নাই যে কতজন ডাক্তারকে হেনস্থা করা হয়েছে, যেখানে সেখানে সমন্বয়ক নামধারী গিয়ে একজন ডিজি পর্যন্ত তাকে হেনস্থা করেছে। তো এবং ডাক্তাররা এক পর্যায়ে ডাক্তারদের সাথে কিন্তু সমন্বয়কদের একটা মানে বাজে সম্পর্ক হয়েছে, ডাক্তাররা কিন্তু কর্মবিরতিতেও গিয়েছিল প্রায়, হ্যাঁ, এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু সেগুলো কিন্তু আসে নাই। আরো আসে নাই যে কত কলকারখানা পুড়িয়ে দেওয়া হয়েছে, সেটা গার্মেন্টস বলেন আর গাজী প্রতিষ্ঠান বলেন, মেঘনা গ্রুপের প্রতিষ্ঠান বলেন, কত মানুষ ঘুমন্ত অবস্থায় মারা গেছে সেটা কিন্তু আসেনি। আবার ধরুন গাজীর মতো প্রতিষ্ঠানে কত মানুষ মানে লুটপাট করতে গিয়ে ওখানে পুড়ে মারা গেছে, মানে লুটপাট করতে গিয়ে বিভিন্ন তলে কিন্তু ততক্ষণ আগুন ধরা যাচ্ছে, ওই লুটপাটকারীরা কিন্তু নিহত যায়, সেগুলো কিন্তু আসে নাই। সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে ভয় দেখিয়ে, একদম শারীরিক হেনস্থার ভয় দেখিয়ে, ফিজিক্যালি মবের সৃষ্টি করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সকল বিচারপতিকে পদত্যাগ করানো হয়েছে। রাজধানী সহ এমন কোনো আনাচে কানাচ নাই যেখানে যিনি কাউকে মুক্তিযোদ্ধা পাওয়া গেলে, রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে দাড়ি ধরে টানাটানি, থাপড় লাগানো, মাথার মধ্যে ইয়ে করা, হ্যাঁ, এইগুলো মুক্তিযোদ্ধাদের, বয়োবৃদ্ধ মুক্তিযোদ্ধারা তো এখন আর আমাদের মতো বয়সী না, আমাদের 20 বছরের চেয়ে বড়। তো সেই মুক্তিযোদ্ধাদের গায়ে হাত তোলা হয়েছে, পিটানো হয়েছে, মুক্তিযোদ্ধার নাম বললে। দেখেন তারপরে আরো কতগুলি উপাদান দেখেন, যে ভয় সংস্কৃতি নাকি নাই, উনি বলছেন এখন আর ভয় সংস্কৃতি নাই, কিন্তু আরো কতগুলি উপাদান দেখেন যে এই সরকার ক্ষমতায় আসার পরে কি করছেন। ওনারা তো আইন শৃঙ্খলার কোনো নিয়ন্ত্রণ নিতেই পারে নাই, কিছু করতে পারে নাই। ওনারা উল্টো 5ই আগস্ট থেকে 8ই আগস্ট মধ্যে ইন্ডেমনিটি নিয়েছে। মানে এই সময়কালে যা কিছু ঘটনা ঘটেছে, ওই কেন হিসাবগুলো আসলে জানেন, এই সময়কালে কিন্তু সকল পুলিশ হত্যাকাণ্ড হয়েছে, এই সময়কালে কিন্তু সাধারণ মানুষ হত্যাকাণ্ড হয়েছে, এই মশলা মবের মাধ্যমে পিটিয়ে মানুষ মারা হয়েছে গ্রামে গ্রামে। এটা আওয়ামী লীগ, সবাই বলছে আওয়ামী লীগ পিটাইছে, ফাইন, আওয়ামী লীগ তো একটা এই দেশের নাগরিক, তো আওয়ামী লীগ করতেই পারে, কিন্তু তাকে পিটিয়ে হত্যা করার কোন পরিবেশ, কিন্তু সেই পরিবেশ গুলা তৈরি হয়েছে। এখন উনি বলেছেন যে এখন আর ভয়ের সংস্কৃতি, আমার ওনার কাছে জানতে ইচ্ছা করে এখন কি চলছে। আমার মতে এখন ভয়ের সংস্কৃতি নেই, যদি ওনারটা ধরে নেই তাহলে এখন ভয়ের রাজনীতি চলছে। ঠিক আছে, তো এই ভয়ের রাজনীতির সিচুয়েশন গুলোর মধ্যে আরো কিছু ফুয়েল করতেছে। যেমন ধরেন এই সরকার তাদের মেয়াদকালে তাদেরকে কোনো প্রশ্ন করা যাবে না, এটা করা হয়েছে। কিছুদিন আগে 2 দিন আগে 100 দিন উপলক্ষে বা আসিফ নজরুল ল অ্যাডভাইজার তিনি বলছেন যে জুলাই আগস্টের সাথে ঘটনাবলীর সাথে যারা আন্দোলন করছে তাদেরকে নিয়ে কোন রকমের যত মামলা হয়েছে সবগুলো ড্র করানো হয়েছে। তার মানে হোয়াট এভার ক্রাইম, সে ধরেন ক্রিমিনাল অ্যাক্ট যেগুলো আছে, আন্দোলনের সাথে তো ক্রিমিনাল অ্যাক্ট হয়েছে, সো আপনি আন্দোলনের সাথে সম্পৃক্ত না করে যদি ওই ঘটনাগুলো ধরেন যেগুলো ক্রিমিনাল অ্যাক্ট, সেগুলো মাপ পেয়ে গেছে। যদি কোনো শিশু হত্যা হয়ে থাকে, যদি কোনো সে ধরেন শিশু হত্যা তো শুধুমাত্র আন্দোলনের সময় হয় না, সবসময় শিশুদের উপর নির্যাতন হচ্ছে, আমাদের মহিলাদের উপর নির্যাতন হচ্ছে, মহিলাদের গলা কেটে হত্যা করে, ইভেন স্বামীকে গলা কেটে হত্যা করছে, এরকম ঘটনাগুলো যদি মাপ পেয়ে যায় তাহলে এটা কিসের সংস্কৃতি?
আমি কি আপনাকে বুঝাইতে পারছি? একদম পরিষ্কার, একদম পরিষ্কার। একটা বিষয় হচ্ছে যে আপনি একদম যথার্থ বলেছিলেন। আমরা মব ভায়োলেন্স তো একদম ভয়ঙ্কর ভাবে দেখেছি 5 তারিখ থেকে। শুধু যে ধ্বংসযোগ্য হয়েছে মবের মাধ্যমে তা না। আপনি শিক্ষকের কথা বলছিলেন, এমনকি নারী শিক্ষক তাদের গলায় পর্যন্ত শিক্ষার্থীরা জুতার মালা পরিয়ে দিয়েছিল, যা খুবই ভয়াবহ এবং নিষ্ঠুর বলা যায়। রাজনৈতিক সংস্কৃতিতে আপনার সঙ্গে আমার মতের বিরোধ থাকবে, আপনি ভিন্ন মত অবলম্বন করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এই পরিস্থিতি কখনো ছিল না বাংলাদেশের রাজনীতিতে। আপনি তো দীর্ঘ সময় বাংলাদেশের রাজনীতি পর্যবেক্ষণ করেছেন। এইটা কি আপনার কাছে নতুন সবকিছু মনে হয়? সাংবাদিকতা করেছি। সাংবাদিকতা করেছেন। আপনার কাছে কি এগুলো খুব একেবারেই নতুন মনে হলো কিনা বাংলাদেশের রাজনীতিতে? আমি এর আগে এগুলো দেখিনি, সিম্পল। সো এটা তো নতুন কিছুই, আমি এর আগে এগুলো দেখিনি। আমি এর আগে দেখেছি যেটা, সেটা হলো যে সে ধরেন আমি 75 এর কথা মনে নাই, তো আমি 90 এর পরবর্তী সিচুয়েশন দেখছি, আমি এগুলা দেখিনি। 90 একদম অ্যাক্টিভলি আমরা ওটাতে ছিলাম, তো সে সময় আমরা এগুলা দেখি নাই। বিচ্ছিন্ন একটা ঘটনা ছাড়া, হরতালের সময় কাউকে নেংটা করে দেওয়া হয়েছে, কাপড় খুলে নেওয়া হয়েছে, এগুলো হয়েছে দু একটা ঘটনা। কিন্তু এখন যেগুলো হচ্ছে এগুলার একটারও আমি আসলে আমার মনে নাই, বা মানে এমন তুচ্ছ হয়তো ঘটনা যে কারণে আমার মনে নাই। হ্যাঁ, 2001, 2006, 7, 7, 8 যে ঘটনাগুলো হয়েছে সেগুলো এগুলি না, সেগুলো হলো যে সেনাবাহিনী একটা টাস্ক ফোর্স করছিল, যেটা দুর্নীতি দমন বিরোধী টাস্ক ফোর্স, জেনারেল মাসুদ উদ্দিনের নেতৃত্বে। সেই টাস্ক ফোর্স বাড়াবাড়ি করছে, সেটা ব্যবসায়ীদের সাথে করেছে, ব্যবসায়ীদেরকে হেনস্থা করেছে। কারণ তিতাস গ্যাসের মতো প্রতিষ্ঠানে গিয়ে ওখানে সব রিডারদেরকে ডেকে এনে তাদের জমাজমি লিখে নেওয়ার চেষ্টা করা হয়েছে। নারায়ণগঞ্জে বিভিন্ন ব্যবসায়ীর জমাজমি লিখে নেওয়া, বিভিন্ন জায়গায় বিভিন্ন এগুলি করা হয়েছে। কিন্তু সেগুলো সাথে এগুলির কোনো মিল নেই। সেগুলো একটা ধরেন একটা গোষ্ঠী, তারা মনে করেছে ব্যবসায়ীরা দেশটাকে ধ্বংস করতেছে, তাদের মাথার মধ্যে এটা ঢুকেছিল, এবং সকল ব্যবসায়ীরা একই পাল্লায় মেপে তারা এই কাজটা করতে গেছিল। কিন্তু এটা হিতে বিপরীত হয়েছে। কিন্তু এর বাইরে আমি এখনকার সময় যে ঘটনাগুলি এগুলা আমি দেখি নাই। তো সেই জন্য এখনকার সিচুয়েশনটাকে আমার কাছে আপনি যদি আমি কি একটু কি বলে বুকিশ বলেন, অথবা যদি বলেন যে এই ধরনের সিচুয়েশন গুলোকে কিভাবে ব্যাখ্যা করা যায়, কিভাবে বলা যায়, সেটার যদি একটু 2-4 মিনিট, আমি অতিরিক্ত সময় নেব না, যে এই ভয়ের সংস্কৃতি বা ভয়ের রাজনীতি, এগুলোর আসলে এগুলো কিভাবে আসে। ভয় সাধারণত যেটা হয় যে একটা হলো আপনার একটা যৌক্তিক ভয়, ঠিক আছে, যে এটার বাস্তব ভিত্তি আছে, আপনি ভয় পাচ্ছেন। আপনি একটা লায়ন দেখেছেন, তো লায়নটা দেখে আপনি ভয় পেয়ে গেছেন, এটা যৌক্তিক ভিত্তি। আর অযৌক্তিক ভিত্তি কি? অযৌক্তিক একটা ভিত্তি আছে যেটা ভয়ের, সেটা হলো যে লায়ন বোধহয় আসতে পারে, হ্যাঁ, এই ভয়ে আপনি ভীত সন্ত্রস্ত। এখন এর মধ্যে কতগুলো ধরেন এই যৌক্তিক অযৌক্তিক ভিত্তির মধ্যে কতগুলো মানে সাব আসে, যেমন ধরেন এটা সামাজিক ভয়ের পরিবেশ, সামাজিক ভয়। যেমন ধরেন মানুষ মনে করে রাস্তায় বেরোলে মার খেতে যেতে পারে, এটা কিন্তু মনে করে, মানে এটা যৌক্তিক, আবার এক ধরনের অযৌক্তিক, কারণ সে শিওর না যে এরকম পরিবেশ হইতে পারে। তারপরে ধরেন মানুষ তার অস্তিত্বের সংকটে পড়লে, যে সে এমন একটা মনে করতেছে যে রাস্তাঘাট দিয়ে চলাফেরাটাই একটা ভয়ের ব্যাপার, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে, এর অস্তিত্বের, নিজের অস্তিত্ব নিয়ে একটু ভীতের মধ্যে থাকে। তারপর একটা মানুষের মনস্তাত্ত্বে, মানুষের মনের মধ্যে ঢুকে যায়। ধরেন দীর্ঘ সময় ধরে যে একটা ঘটনা ঘটতে থাকে, তখন মানুষের মনের মধ্যে কিন্তু একটা ভীতি তৈরি করে, যে রাস্তা দিয়ে বেরোলে আমি কি টঙ্গী পর্যন্ত যেতে পারবো কিনা। রাস্তায় গিয়ে দেখলাম যে মহাখালীর ওখানে সব রাস্তা বন্ধ, আমি আমার একজন স্বজনের মৃতদেহ নিয়ে আমি গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা, কিন্তু আমি পৌঁছাতে পারবো কিনা। এই যে একটা মনস্তাত্ত্বিক ভয়, এটা মানে অহেতুক না, কিন্তু এক ধরনের ভিত্তি আছে, কিন্তু সে ভয় পাচ্ছে, হয়তো এই ঘটনাটা ঘটবে না, কিন্তু সে ভয় পাচ্ছে। এই ধরনের এই ধরনের পরিস্থিতিতে যে যারা ইয়ে করে, তারা হলো বেসিক্যালি সন্দেহ প্রবণতা একটা বড় বিষয়, যে সন্দেহের তৈরি করে, যে ভেতরে একটা অনিশ্চয়তা থাকে, একটা অবিশ্বাস থাকে, তারপর একটা অতিরিক্ত সতর্কতা কাজ করে। আবার কি বলে, যদি আপনি কালেকটিভ ভাবে সরকার
বা সমাজ ব্যবস্থা বা অ্যাডমিনিস্ট্রেশনের দিকে আসেন, তাহলে এটা হলো আমি যেটা আগে বলছি, এটা মানুষের মধ্যে সিচুয়েশন বলছি। কিন্তু আপনি যদি প্রাতিষ্ঠানিক ব্যাপার আসেন, সেটা হলো যে সে যেখানে কাজ করে তার সহকর্মীদেরকে আর সে সহকর্মীরা তার সাথে ঠিকমতো কাজ করবে না, বা কাজ তার করবে। অধস্থ না, তারা অনুগত কিনা, তার পিছনে কিছু করে কিনা, এরকম একটা ভিত্তি প্রতিষ্ঠানের মধ্যে, সরকারের মধ্যে এবং সব মহলেই একটা, ইভেন ইউনিভার্সিটিতে সে জানতে পারে না তার পাশের রুমে যে লেকচারার বসে আছেন সে কি আসলে তাকে ডিফেন্ড করবে কিনা, এরকম সিচুয়েশন। তো এবং বিশ্বাসঘাতকতার একটা ভয় আছে, যেমন সরকারের মধ্যে বিশ্বাসঘাতকতা হইতে পারে, এরকম একটা ভয় থাকতে পারে। তারপরে সরকারের মধ্যে যেটা আছে যে যে বিভিন্ন ধরনের ধরেন একটা এক ধরনের প্যারানয়া দেওয়া, মানে মানে একটা হাইপ তৈরি হয়, যে একে অপরের সম্পর্ক নষ্ট হয়ে যায়, বিশ্বাস করতে পারে না, একদম একদম বিশ্বাস করতে পারে না। একদম এই কারণে একটা মানসিক চাপ তার তৈরি হয়, হতাশা তৈরি হয়। এটা কিন্তু শুধুমাত্র একটা ব্যক্তির মধ্যে না, পুরো সমাজের মধ্যে। এই যে ভয়ের সংস্কৃতি না, এটা শুধুমাত্র ভয় সংস্কৃতি, সন্দেহ থেকে ভয়, ভয় থেকে ভয়ের রাজনীতি বলেন, সংস্কৃতি বলেন, সর্ব ব্যাপারে এই ভয়ের ছড়িয়ে ব্যাপারটা পড়ে, ছড়িয়ে পড়ে। অনেকটা যেটা ক্যান্সারের মতো ব্যাধি। যেটা ধরেন আজকের পরিবেশ বাংলাদেশে এটাই এখন, এটা শুধু এটাকে ভয়ের সংস্কৃতি বলেন আর ভয়ের রাজনীতি করেন। এখন ভয় দুই রকমের হইতে পারে সরকারের মধ্যে, যে সরকার কোনো কাজ করতে ভয় পাচ্ছে, যে ভয় পাচ্ছে এই জন্য যে তার বিরোধিতা হচ্ছে, ঠিক আছে, তার বিরোধিতা হইতে পারে। ইয়ারা উপদেষ্টারা যার যার গা বাঁচায় চলতে চান, সেদিন শুনলাম যে উপদেষ্টারা আর এই কাজ করতে না, তারা চলে যেতে চান, মানে গা বাঁচাতে চাচ্ছেন, ওরা ভয়ের মধ্যে আছেন, ঠিক আছে, এটা একটা ভয়ের পরিবেশ। ইভেন যারা ধরেন আপনি খেয়াল করে দেখেন যে পুরো উপদেষ্টা পরিষদের মধ্যে এক একজনের এক এক মত, এক একজনের কথা এক এক রকম, একজন এটা এক ধরনের ছেড়ে দে মাকে দেবাছি, মানে আমি ভাই কি হলে কি হবে, কি হলে, মানে কেউ কারো বিশ্বাস করতে পারবে না, সন্দেহের মধ্যে এখন ভীতি তার মধ্যে কাজ করছে, কি জানি ভাই বেশ দিন থাকলে কি হয় না, এরকম একটা পরিবেশ এটা সরকারের মধ্যে কাজ করতেছে। তারপরে এই ভয়টা হলো সে নিজে ভয় পাচ্ছে। এখন সে নিজে ভয় পেতে যায় কি করতেছে, যে ভয় পায়, তখন সরকারের মধ্যে এরা ভয়, মানুষ এটা একদম সাধারণ একটা পরিবারের যে ঘটনাটা ঘটে, এটা সরকারের মধ্যেই ঘটতেছে। সরকারের একটা পরিবারের মধ্যে কিন্তু ভয় রাজা, বাপরে ভয় পায়, বাপ এখান দিয়ে বেরোলে ছেলে ভয় পাচ্ছে, বাপ যদি কিছু বলে, আবার ছেলে একটা আকাম করে আসছে, সে ভয় পায় যে বাপ যদি জেনে যায় তাহলে আমার কি হবে। পরিবারে যেমন তেমনি রাজনীতিতেও তেমন, তেমনি সরকারেও তেমন। দেখেন ওরা যে ভীতিকর, তারা যে ভয় পাচ্ছে, তারা এদের বিভিন্ন আচার আচরণ আপনি অনেক কিছুতে পাবেন। এবং এর ফলে কি হচ্ছে, এর ফলে হচ্ছে তারা কিন্তু রিয়াক্ট করতেছে। খেয়াল করে দেখেন উপদেষ্টারা কিন্তু রিয়াক্ট করতেছে এখন। রিয়াক্ট কেন করতে, রিয়াকশন অলওয়েজ হলো একটা সেলফ যে প্রোটেক্টিভ, সেলফ প্রোটেকশনের জন্য সেটা করে, নিজেকে বাঁচানোর জন্য করে। তাহলে ভয় কোন দিক থেকে হচ্ছে, একটা হলো আপনি ভয় পাচ্ছেন, আবার ভয় থেকে দূরে আসার জন্য আপনি এমন একটা পরিবেশ তৈরি করতেছেন, যেমন ধরো আপনি মনের ভিতরে একটা শক্তি সঞ্চয় করার জন্য আপনি একটা পরিবেশ তৈরি করতেছেন, সেটা অন্যজনের জন্য কিন্তু ভীতির পরিবেশ। যেমন ধরেন আপনি ছোটবেলায় যদি ধরেন আপনি গভীর রাতে, আপনার মনে আছে আপনি গ্রামে গিয়েছেন কিনা, আমি গ্রামে গিয়েছি, আমি গভীর রাতে, তখন ধরেন বাতি নাই, সে ধরেন সিনেমা দেখে এসছি অনেক রাতে, নাইট শোতে সিনেমা দেখে আসলাম, রাত 12টা থেকে আসলাম, সে আসছি, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কেউ, হেঁটে যাওয়ার সময় একটা ছোট ঝোপকেও মনে হয় ওখানে কেউ বসে আছে, তখন কি করে, তখন দেখবেন যে দুজন থাকুক, তিনজন থাকুক, বা একজনই থাকুক, দেখবেন যে খুব জোরে জোরে গান গাওয়া শুরু করে, খুব জোরে জোরে এটা করে, খুব জোরে, এর কারণটা কি, তার মন থেকে ভীতি, সে ভয় পাইছে এবং সে ভয়টা দূর করার জন্য এটা করে। এবং শুধু তাই না, আসলে যদি ওইখানে কোনো ঝোপের মধ্যে কেউ থেকেও থাকে, সে যেন ভয় পায়। খেয়াল করে দেয়, একদম এখনকার সিচুয়েশনটা কিন্তু ওইটা হয়ে গেছে। এখন এটা প্রশ্ন করতেই চাই, এই জায়গায় সিচুয়েশন যেন বললেন, আমি প্রশ্ন করতাম, কিন্তু একজন দর্শক বলছেন, তারপর আমি সঙ্গে জুড়ে দেই। উনি বলছেন যে এই যে একজন উপদেষ্টা মাহফুজ আলম বা মাহফুজুল্লাহ, এখন মাহফুজ আলম, তিনি বারংবার বলতেছেন গৃহযুদ্ধের একটা কথা বলছেন, এটা তো এক ধরনের মানুষের মধ্যে ভয় ঢুকাচ্ছে কিনা, এই প্রশ্ন একজন করেছে। আমি ওই যে বললাম না বুকিশ একটু আলোচনা, যে আলোচনাগুলোর রেফারেন্স দিয়ে আমি এখান থেকে ওনার প্রশ্নের উত্তরে যাব। আমি এখন ওনার প্রশ্নের উত্তরের দিকে যেতে গিয়ে এই যে ভয় এবং ভয় দেখানো এবং ভয়ের পরিবেশ, মূল পরিবেশটা ভয়ের সংস্কৃতিও না, ভয়ের রাজনীতিও যদি না বলে, আপনি অ্যাজ এ হোল বলতে পারেন একটা ভয়ের পরিবেশ তৈরি, একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। ভয়ের পরিবেশের মধ্যে কি উদাহরণটা কি,
আমি আপনাকে আগেই বলছি যে আমি একজন সাংবাদিক, সো আমি কিছু জিনিস খেয়াল করার চেষ্টা করেছি যে ভয়ের পরিবেশটা কেমন। দেখেন, আমি কাকে দিয়ে শুরু করব বুঝে উঠতে পারতেছি না, তো তারপর আমি শুরু করি হইলো সে ধরেন আপনি সমন্বয়ক, মুখ্য সমন্বয়ক, ওনার নাম কি, মাসুদ। মাসুদ। হ্যাঁ, মাসুদ বলছেন, উনি বলছেন যে একটা ফাজলামো চলতেছে, একটা এই চলতেছে, তাই কি বলে দ্বিতীয় অভ্যুত্থান হবে, দ্বিতীয় অভ্যুত্থান ঘটানো হবে। একদম সার্টেনলি উনি বলতেছেন যে এরকম চলতে থাকলে তারা দ্বিতীয় অভ্যুত্থান ঘটাবে। কোথা থেকে আসলো? মাসুদ আসলে ভয় পেয়েছেন যে কি জানি ইউনূস সাহেব আমাদেরকে রাস্তায় ফেলে দিয়ে চলে যায় কিনা, কারণ ইউনূস সাহেবের কথাবার্তা কিন্তু এখন উলট পালট। সো মাসুদ কিন্তু ভয় পেয়েছে, ভয় পেয়ে কিন্তু সে ভয়ের একটা প্রতিক্রিয়া সে জানাতে গিয়ে আবার ভয় দেখাইছে। আমি কি বুঝাইতে পারছি? আমি কিন্তু সংজ্ঞা যে ভয়ের যে ভয়ের পরিবেশ, পাল্টা ভয় দেখাচ্ছে, নিজে কিন্তু ভয় পেয়েছে। ওই যে দেখেন আমরা চিৎকার করি, ভয় পাইছে, চিৎকার করতেছে, এখন সে খুব বড় বড় কথা বলছে যে অভ্যুত্থান ঘটানো হবে। এটা বলে কি বলতেছে, জনগণকে কিন্তু ভয় দেখানো হচ্ছে, যারা কিছু কথা বলছে তাদের ভয় দেখাচ্ছে, কিন্তু আসলে সে নিজেই ভয় পেয়েছে। ঠিক আছে, আমি উদাহরণ আরো একটা করে আপনি দিচ্ছি, একটু আমাকে যদি সময় দেন। যেমন ধরেন হাসনাত আব্দুল্লাহ তো মানে তার গুরুর কথা অনুযায়ী বলে ফেলছে, এই জাস্ট কিছুদিন আগে সে বলেছে যে উই আর অলরেডি শহীদ, পিছিয়ে আসার সুযোগ নেই। এই কথাটা মানেটা কি? ওই যে আমি আবার বলি, এটা হলো সে নিজে ভয় পাইছে, এখন ভয় দেখিয়ে সে একটু নিজের স্বস্তি বোধ করার চেষ্টা করতেছে। তা সে একটা জায়গায় দেখেন এতটাই ভয় পাইছে, আমি কোট করি তাকে, হ্যাঁ কোট করে আমি বলবো, আমি অনেকগুলো কোট দেবো আপনাকে, আমি কোট করি। সে তার ভীতির ভেতরটা এত বেশি মানে তার মধ্যে সঞ্চারিত হয়েছে তার মধ্যে, বা তার অনিশ্চয়তা তার মধ্যে ইয়া পাচ্ছে যে সে গতকালই বোধ হয় একটা অনুষ্ঠানে বিএনপি এবং তারেক রহমানকে টিটকারি বন্ধ করছে। এটা কোথা থেকে আসে? আপনি যখন কোনো একজন ব্যক্তিত্ব, সে তারেক রহমান আপনি পছন্দ করতে না পারেন, বিএনপিকে আপনি পছন্দ করতে পারেন, কিন্তু আপনি তাকে হেনস্থা করে বা টিটকারি করে কথা বলতেন। তার টিটকারি করে কি কথাগুলো বলছে হলো যে এখন আবার ইদানিং বলা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নাকি সংস্কারের মূল প্রবক্তা। সে টিটকারি করতেছে, কিন্তু 28 অক্টোবর 2023 সালে তিনি কিন্তু তাদের মহাসমাবেশ সফল হয়নি, এবং সেখানে সব শ্রেণীর মানুষ অংশগ্রহণ করে নাই। দেখেন 2023 সালের উদাহরণ দেয় কেন, সে কিন্তু তারেক রহমানের একটা খোঁচা মারতেছে, টিটকারি করতেছে। আরো আগ বাড়ায় সে, এরপরে যখন এটা বলার পরে সে দেখছে যে এইটুকু তো শেষ করা যাবে না, ধমকও দিতে হবে, তখন সে কি বলছে, আমি কোট করছি তাকে, আওয়ামী লীগকে ব্যাকডোর দিয়ে সেটেলমেন্টে যাবেন। আপনারা যদি মনে করেন ব্যাকডোর চ্যানেল দিয়ে সমঝোতা করবেন, তাদের ব্যবসায় অংশ নেবেন, তাহলে মনে রাখবেন উই আর অলরেডি শহীদ, পিছিয়ে আসার সুযোগ নেই। যে রাজনৈতিক দলগুলো এই চিন্তা করছেন আপনার আমাদেরকে ভুলে যাবেন না। He's threatening. He's threatening out of fear, man. সে বেসিক্যালি ভয় পায় কিন্তু থ্রেট করতেছে। এরকম অনেকগুলো আছে। হ্যাঁ, আপনি দেখেন, আপনি এটা তো হাসনাত, এর আগে মাসুদের কথা বললাম, হাসনাতের কথা বললাম, এখন আমি আসিফ নজরুলের উদাহরণ দিই। আসিফ নজরুল নিজেকে এতটা অসহায় ফিল করতেছেন, এবং সেখান থেকে উনি যখন মানে তার রিয়াকশনটা দেখাচ্ছেন, সেটা দেখেন, আমি পরশুদিন বা তার আগের দিনের একটা ইয়েতে বলছে, সিঙ্গাড়া আনতে 15 মিনিটের জায়গায় 1 ঘন্টা 5 মিনিট লাগছে। এভাবে চলছে প্রশাসন। পুরো হতাশ, সে করতে পারে না, সে হতাশার থেকে তার এই ভীতিটা কাজ করতেছে। এর আগে সে আরেক কথা বলেছিল যে কতটা ভীতি তার মধ্যে হয়েছে এবং কিভাবে সে সংক্রমিত ভীতি দ্বারা। সাংবিধানিক পত্রের যাত্রা যদি আমাদের ভুল হয়ে থাকে, সেটা সকলের ভুল, তার একার ভুল না।
আন্দোলনে থাকা সকলের ভুল, তারা কার ভুল না। মানে এখন আর সে কোনো দায়িত্ব নিতে রাজি না, কিন্তু সে কিন্তু আর্মির সাথে যায়, কিন্তু সেই কিন্তু যে কথা বলেছে, সেই কিন্তু সে আর সাক্ষী মূলত জামাতের লোকরা কিন্তু ওইভাবে প্রকাশ হয়। সাকি এবং সে, আমি সরি ওনাদের নামটা বলছি, আমি সাধারণত কারণ নাম উল্লেখ, কিন্তু এই যেন উদ্ধৃতি দিতে গিয়া সাকিকে আমি ওই ইয়াতে দেখেছি, কেন বলে ভিডিওতে দেখেছি, সাকি অনেক কিছু বলার চেষ্টা করছে, কিন্তু পাবলিক তার কথা শুনছিল না। আসিফ নজরুল অনেক কিছু কথা বলতেছেন, তাও কথা শুনছিল না পাবলিক। কিন্তু তারাই কিন্তু সেনাবাহিনীর ওখানে গিয়ে কথা বলেছেন। আর কেউ বলেছে কি জামাত। এখন উনি সবার উপরে চাপাচ্ছেন, ওরা আন্দোলনে থাকে সবার নাকি এটা দায়। আমি দেখলাম কয়দিন আগে মাহমুদুর রহমান মান্নার সাহেব বললেন, আমি তো ওখানে যাইনি, আমি জানি না, আমি ওখানে পৌঁছাইতেই পারি নাই। আমি সন্ধ্যা 6টার পর ওখানে পৌঁছতে না পারে আমি বঙ্গভবনে চলে গেলাম। বঙ্গভবনে যাওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আমাকে এইভাবে বলছেন, এইভাবে বলছেন। আমি ওনার সাথে বলেছি যে সংবিধানের আওতায় এই করার কথা। আমি ওনাকে বলেছি আমি আপনার সাথে একমত না, আবার আমি দ্বিমত পোষণ করছি না, আপনার যা মন চায়, কিন্তু কারণ আমি কিছু বুঝি নাই। মাহমুদুর রহমান মান্নার কথা। আচ্ছা, এখন আসেন আসিফ নজরুলের আরেকটা মজার কথা, সে কতটা ভয় পাইছে এবং কতটা সে নিজেকে সংকুচিত করার জন্য সে নিজেকে ডিফেন্ড করতে যায়। বলছে দেখেন কখন মানুষ এই কাজগুলি করে। আপনি ভয় পেলে কিন্তু আল্লাহর নাম বলেন, তাই না? নাকি ভয় পেলে বাবার নাম বলেন, ওরে বাবা, ও আল্লাহ বলেন না? আমরা সবাই বলি না? এনে কি পরিমাণ ভয় পাইছেন দেখেন। উনি বলছে আমি টিটকারি করছেন এবং ওনার ধর্মীয় অনুভূতিকে আমি আঘাত করছেন। যদিও ওনার ধর্মীয় অনুভূতি বা ওনার সামাজিক জীবন, পারিবারিক জীবনে অনেক কিছু মিডিয়াতে দেখা যায়, এগুলোর উত্তর উনি কখনো দেন নাই। যেহেতু দেন নাই, মৌনতা সম্মতির লক্ষণ, তার মানে উনি এই ঘটনাগুলোর সাথে জড়িত আছেন। জড়িত থাকার পরে উনি নিজেকেও রিলিজিয়াস ম্যান বলতে পারেন না ওই ঘটনাগুলির কারণে। কিন্তু একটা গতকাল বা পরশু উনি বলছেন আই এম এ রিলিজিয়াস ম্যান, মানে উনি ডিফেন্ড করতে গিয়ে নিজে যে আমরা যে সবকিছু করার চেষ্টা করতেছি, আমরা যে সবকিছু স্বাভাবিকভাবে করতে, উনি বলতেছেন দেন কতটা ভীতি তার ভিতরে ঢুকছে। আই এম এ রিলিজিয়াস ম্যান, at night when I am alone I pray to Allah to help me fulfill the responsibilities entrusted to me through the student uprising. I ask for guidance to make my work impactful. ও আল্লাহ, ওরে বাবা, এদিকে চলে গেছে। কিন্তু সার্জিস বলতেছে গণহত্যার বিচারের পূর্বে আওয়ামী লীগকে ইয়ে করা যাবে না। গুড, ও তো এটা দাবি, খুব স্বাভাবিক দাবি, এবং এটা তার যৌক্তিক, এবং তারা আন্দোলন করছে, তারা আওয়ামী লীগকে কেন সুযোগ দিবে? কিন্তু এর জন্য যদি এটাতে তারা ব্যর্থ হয়, তাহলে এই জন্য তারা অভ্যুত্থান করতে রাজি আছে। সে তার ইয়েতে স্ট্যাটাসে বলছে সে অভ্যুত্থান করতে, আরেক প্রয়োজন হলে আরেকটা অভ্যুত্থান করতে হবে। মানে আপনি 3জন কিন্তু অভ্যুত্থানে চলে আসছে কিন্তু অলরেডি, ঠিক আছে? হ্যাঁ, তারপরে সে তার কাজকর্মের মধ্যে সে যে ভয় পাইছে, এবং কোনো কিছু ছাত্রলীগ দেখলে সে ভয় পায়, এই পায় সেই পায়, সেগুলোর প্রমাণ হলো সে ধরেন টকশো একজন প্রখ্যাত টকশো করেন, ভয়েস অফ কি জানো, ডয়েচে ভেলেতে ছিলেন, এখন ঠিকানাতে আছেন। ওনার নাম হলো খালেদ মহিউদ্দিন, আমার খুব পছন্দের একজন ইয়ে। তো খালেদ মহিউদ্দিন তার কথায় বলেছিলেন যে নিজেকে ডিফেন্ড করতে বলেছেন যে আমার লয়ারদের সাথে কথা হচ্ছে, আমি আইন সম্পর্কে জানি, কিন্তু আমি একটা জিনিস আমি ইয়ে পাইছি যে আমার চিকিৎসার জন্য দেশে আমি রেজিস্টার্ড অমুক, এবং আমাকে যদি মামলা দেওয়া হয় তাহলে আমি কিভাবে ইয়ে করবো। তার মানে কি ওনাকে মামলার ভয় দেখানো হয়েছে। এই হুমকিটা কারা দিচ্ছেন? সার্জিস তার অন্যতম। সে প্রশ্ন করেছে, বলেছে যে নিষিদ্ধ সংগঠনকে নিয়ে আপনি টকশো করবেন, এর আগে আপনি কি কি করেছেন এটা আপনি বলতে হবে। তারপর একটা কথা বলছে, কিয়ামতের সময় তওবা কবুল হয় না, হুমকি দিচ্ছে সে জাতীয় পার্টিকে। হ্যাঁ, কিয়ামতের সময়। তার মানে উনি কি ওনাদের গণ অভ্যুত্থানকে কিয়ামত বলতেছেন? তার মানে তো ওনারা তো নিজেরাই প্রচন্ড, ওনারা নিজেরাই কিয়ামতের ভিতরে আছেন। কিরকম ভীতিকর সিচুয়েশন তার। হ্যাঁ, মানে 24শে বিপ্লবটা তাইলে জুলাই আগস্টের বিপ্লবটা কিয়ামত ছিল তাদের ভাষায়। এই কিয়ামত শব্দটা মাথায় রেখেন, কিয়ামত শব্দটার সাথে আমাদের ইউনূস সাহেবের কথা মিলাবো আমি। এখন আসেন মাহফুজ আলম। 18ই নভেম্বর মাহফুজ লিখেছে, 18ই নভেম্বর সে বলেছে, ইউ স্ন্যাচ এ ওয়ে ফর টুয়াইস, দিস টাইম উইল ডু এভরিথিং নেসেসারি ফর পিপলস পাওয়ার। তো স্ট্যাটাস দিচ্ছে 17 তারিখে সে স্ট্যাটাস দিয়ে গৃহযুদ্ধের পূর্ববর্তী মুহূর্তে সামনে
সামাল দেওয়ার প্রচেষ্টা শুরু হয়েছে। গৃহযুদ্ধের পূর্ব পূর্ববর্তী মুহূর্ত সামাল দেওয়ার জন্য প্রচেষ্টা চলছে, শুরু হয়েছে, যা এখনো চলমান। কিন্তু এই যুদ্ধ তো হবেই অবধারিত, কোনো না কোনো ফরম্যাটে। আবারও যে ধূর্ত পুরাতনপন্থীরা ছাত্র তরুণদের মধ্যে বিভেদ ও অনাস্থা তৈরি করছেন, তারা স্বীকার করতেছে তারা বিভেদ এবং অনাস্থা হয়েছে, সে সম্পর্কে ছাত্র তরুণকে সতর্ক না হলে তারা প্রজন্ম আকারে হত্যাযোগ্য হয়ে উঠবেন। হত্যাযোগ্য তার মানে ছাত্র প্রজন্মকেও ভয় দেখাইতেছে, তোমাদের কিন্তু মাইরে ফেলানো হবে, ভীতি সঞ্চার করতেছে। সে কিন্তু ভয় রাজনীতিটাই করতেছে, ভীতি দেখানোর রাজনীতি করতেছে। মানে তোমরা যদি আমাদের সাথে না থাকো তাহলে কিন্তু তোমরা হত্যাযোগ্য, তোমাদের মেরে ফেলাইতে পারে। বিষ ছড়াচ্ছে, বিষ একদম জাস্ট পয়জন ছড়াচ্ছে সমাজের ভিতরে। উনি নভেম্বর 19-এ শেষ, তার আমি যতটুকু দেখেছি, এটা একটা ডেঞ্জারাস একটা এটা ইংরেজিতে লিখেছেন, বাংলা লেখেন নাই। ইংরেজি দ্বারা মানে এই ইংরেজ ভাইরা বা আমার ধারণা এটা হলো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতি ইঙ্গিত করে সে করছে। ডোন্ট পুশ, উই নো ইউ ওয়ান্ট টু লিভ বাট উই আর অলরেডি শহীদ, বি অ্যাওয়্যার। খেয়াল করছেন উনি থ্রেট করতেছেন। কিন্তু এবার আসেন ওনাদের, আমি আর অন্যদের উদাহরণ দিই না, শফিকের উদাহরণ দেওয়া যাবে অনেক, এগুলা আমার আর কাজ নাই, কারণ শফিক একজন চাকরিজীবী, তার নিয়ে আমার কথা বলার কোনো ইচ্ছা নাই। সে যতই বড়ই রাজনীতির কথা বলুন, তার দিয়ে উদাহরণ দিচ্ছে না। ইউনূস সাহেবের কথা আসে, ইউনূস সাহেব 3 জায়গায় 3টা ইন্টারভিউতে কিন্তু 3 রকম কথা বলেন। 3 রকম কথা বলেছেন। 3 রকম কথার মধ্যে উনি একবার বলেন যে আমি সংস্কার করবই, হ্যাঁ সংস্কার একদম, উনি সাংঘাতিক দৃঢ়চেতা মনোভাব ওনার। কিন্তু গত 2-3 দিনের মধ্যে উনি একেবারে কি বলে এটা 180 ডিগ্রি না 360 ডিগ্রি আমি জানি না, মানে একেবারে গোল চক্কর দিয়ে উনি আসছেন, একটা পুরা চক্কর দিয়ে আসছেন। মাঠের চারপাশে ঘুরে ঘুরে উনি বলতেছেন একটা ইন্টারভিউতে যে কি করবো আমি, মানে হতাশাতার মধ্যে কিভাবে কি করব। অর্থনীতি লন্ডভন্ড, আইন শৃঙ্খলা লন্ডভন্ড, পুলিশ নাই, পুলিশ আনতে পারতেছি না, পুলিশ ভয় পেয়ে গেছে, কাজে আসছে না, অভ্যুত্থানের ধকল শোয়া যাচ্ছে না বা সইতে হচ্ছে, মানুষের মধ্যে অস্থিরতা, সুস্থির হতে সময় লাগতেছে, ব্যাংকিং সিস্টেম লন্ডভন্ড, ব্যবসা বাণিজ্য লন্ডভন্ড, ফরেক্স এক্সচেঞ্জ নিম্নমুখী। আমরা এই কাজের মানুষ না। সবকিছু বলে বলছে যে আমরা তো আসলে এই কাজের মানুষ না, তারা পছন্দ করে আমাদেরকে আনাতে আমরা এই দায়িত্ব নিয়েছি, আমরা যদি যতদূর পারি ততদূর করব, ভুল ত্রুটি হবে স্বাভাবিক, যতটুকু সাধ্য আছে কুল কেনার চেষ্টা করতেছি। আমার উপদেষ্টারা, অনেক উপদেষ্টা তারা এখনই চলে যেতে চান, তারা মাপ চান, তারা চলে যেতে চান, তাদের ছেলে মেয়ের লেখাপড়া করছে, এখান থেকে আয় হয় না, এই সেই, মানে উনি এমন কথা বলতেছেন যে উনি আসলে পালায় বাঁচতে পারলে বাঁচেন, ঠিক আছে। এবং উনি সবকিছু মানে রাজনৈতিক দলগুলোর উপর চাপায় দিয়া এক ধরনের নিজের যান বাঁচানোর চেষ্টা করতেছেন, যে তারা যদি সংস্কার না চায় হবে না, তারা যদি এখন নির্বাচন চায় সংস্কার না দিয়ে আমি এখনই ছেড়ে দিয়ে নির্বাচন দিয়ে দেব, কোনো ব্যাপার না। তবে আমি জানুয়ারির দিকে আমি সকল রিপোর্ট হাতে পাওয়ার পরে রাজনীতিবিদদের সাথে কথা বলবো, কথা বলার পর ওনারা যদি 4টা রাখেন 4টা আমি সংস্কার করবো, আর যেগুলো রাখবেন না করবো না। 100টা থাকতে পারে কিন্তু 4টা হলে 4টা, আর যদি কোনটাই সংস্কার না করে নির্বাচন দিতে চান আমরা নির্বাচন দিয়ে দেবো। এটাই কি বলে, এই যে স্কেপিস্ট, সে স্কেপ করার জন্য মানে এতটাই সে নিজেকে অসহায়ত্ব থেকে সন্দেহ থেকে সে যে ভয় পাইছে, উনি ভয়ের রাজনীতি চাপাই দিচ্ছে হলো ভয় পেয়ে, মানে এখন সমস্ত দোষ রাজনৈতিক দলগুলোর উপর, বিশেষ করে বিএনপির উপর চাপাই দিয়ে উনি নিজেকে একদম ধোয়া তুলসী পাতা। উনি কিন্তু ক্ষমতা আসার আগে উনি বলেছেন যে এটা আসার পর উনি বলছেন এটা মাস্টার মাইন্ডের কাজ ছিল, এটা মেটিকুলাসলি হয়েছে, এটা এই হয়েছে, এটা ওই হয়েছে, সবকিছু উনি বলছেন। এখন বলছে অর্থনীতি লন্ডভন্ড হয়েছে, এত বড় একটা অভ্যুত্থানের ধকল সহ্য করতে পারতেছে না। এখন কিন্তু ওনার রিয়েলিটির মধ্যে আসছে, উনি আসলে বুঝতে পারতেছেন। কিন্তু এটা তো ওনার কৌশল হতে পারে, রাজনৈতিক দলগুলোকে একটু ধোঁকা দেওয়া হতে পারে না, হতে পারে কৌশল হতে পারে, কিন্তু কৌশলটা হলো ভয় দেখানোর। আমি আবার বলতেছি যে বিএনপির ভয় দেখাচ্ছে যে যদি সংস্কার না হয় পরে যদি কোনো ঘটনা তুমি দায়ী থাকবা, ভয় দেখাচ্ছে বিএনপি পিছিয়ে হটার জন্য, সে চাচ্ছে বিএনপি পিছিয়ে হটে যায়, বিএনপি কিছু ভয় দেখাচ্ছে। আমি ওনার অসহায়ত্বর কথা বলছি না, উনি অসহায়ত্ব দেখিয়ে ভয় সঞ্চারিত করতেছে, সমাজ সঞ্চারিত করছে। একদম আমরা খুব পরিষ্কার হয়ে গেলাম। তো ওই যে প্রশ্ন করেছিলেন মাহফুজ আলমের গৃহযুদ্ধের ব্যাপারে, উনি বলছেন আমাদের বুদ্ধিজীবীরা নিশ্চুপ, তাহলে কি তারা ভয় পেয়েই চুপচাপ আছেন, এইটা বলেছে নাকি ওই যিনি মাহফুজ আলমের প্রশ্ন করেছেন? উনি মাহফুজ আলম তো শুধু ও তো একেবারে বলছে অস্তিত্বের সংকট,
রাইট। যে অস্তিত্বের সংকটের কথা মাহফুজ আলম দেন আমি বারবার পড়ে আপনাকে বলছি যে সে কিন্তু অস্তিত্বের সংকটের কথা বলছে, সে বারবার না ধমক দিচ্ছে, ডোন্ট পুশ, উই রাইট। নো ইউ ওয়ান্ট টু লিভ, কিন্তু মানে যিনি তোমরা বাঁচতে বাঁচতে প্রশ্নকর্তা প্রশ্ন হইলো তাইলে কি আমাদের বুদ্ধিজীবীরা ভয় পেয়ে এর বিরুদ্ধে কথা বলছেন না নাকি? মানে না বুদ্ধিজীবীদের মধ্যে না একটা ভয় ঢুকছে। বুদ্ধিজীবীরা যুগে যুগে সারা দুনিয়াতে যারা বুদ্ধির চর্চা করে তারা একটু কোনো ঝামেলার ভিতর জড়াতে চায় না, কিন্তু তারা মনে মনে সমর্থন করে। আমাদের দেখেন স্বাধীনতা যুদ্ধ 1971 সালে আমাদের যে বুদ্ধিজীবী দিবস পালন হয়, এই বুদ্ধিজীবীরা কি সবাই যুদ্ধে গেছিল? যায় না। কিন্তু বুদ্ধিজীবীরা এরকমই হয়, কারণ তারা তারা চিন্তাবিদ, তারা চিন্তায় ব্যস্ত থাকে, তারা হয়তো সমাজের সক্রিয়ভাবে অস্ত্র ধরে না, কিন্তু তার এক ক্ষুরুদার শব্দই কিন্তু একটা অস্ত্রের মতো। যে মনে করেন ভয়ের সংস্কৃতি থেকে ভয়ের রাজনীতি বা ভয়ের পরিবেশ, আমরা যে ভয়ের পরিবেশ বলি আপনার ভাষায়, তাহলে সেটা হচ্ছে এই যে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড, 100-150 সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দেওয়া হলো, যারা 30-40 বছর ধরে অ্যাক্রিডিটেশন কার্ড ব্যবহার করেন এবং প্রফেশনাল জার্নালিস্ট, তারা হয়তো গত সরকারের সময় সরকারের পক্ষে ছিলেন বা কেউ ছিলেন না। প্রফেশনাল জার্নালিস্ট, অনেক জার্নালিস্ট সচিবালয়ে রেগুলার যায়, তারা তো কারো পক্ষে না, তাদের সচিবালয়ের কার্ড বাতিল করা হলো। তার মানে কি এটাও এক ধরনের ভয় তৈরি করা যে তুমি এটা করবা, আমি তোমার বিরুদ্ধে। এটা তো ক্লিয়ার প্রথম থেকেই, যে তারা প্রথম থেকে কি করেছে, তারা প্রথম থেকে করেছে হলো এই ছাত্র গোষ্ঠী বা ছাত্র আন্দোলনকারীদের সমর্থন আছে দাবি করে তারা বিভিন্ন প্রতিষ্ঠান তো দখল করেছে। আপনি পত্রিকা সম্পাদক পর্যন্ত হয়ে গেছে হলো এই ছাত্র আন্দোলনের উপর ভর করে। একটা মিডিয়া হাউসের ইডি হয়ে গেছে হলো এই বিভিন্ন হাউসে, বিভিন্ন শুধু টেলিভিশন বা পত্রিকার হাউস না, বিভিন্ন হাউসে যারা ছাত্র আন্দোলনের সরাসরি পক্ষ নেয় তাদের অনেকের চাকরি চলে গেছে। এটা কি ভয়ের পরিবেশ না? টকশোগুলোতে আপনি দেখেন তো। আচ্ছা, এই প্রশ্নটা করতেই চাইছিলাম। এখনকার টকশোতে দেখা যাচ্ছে একপক্ষীয় টকশো হচ্ছে, কেউ কিছু বলতে চাইলেও কিন্তু অপর পাশে যে চ্যাংড়াটা বসে আছে, একটা চ্যাংড়ার বয়সী একটা ছেলে বসে আছে, তার ভয়ে কিন্তু সে অনেক কথা বলে না, কিছুই বলে না। সে ভয় পায় যে কালকে যায় ওর বিরুদ্ধে মামলা হবে কিনা। তো আপনি তো ভয় সংস্কৃতি, আপনি 129 বা 139 জনের বিরুদ্ধে হত্যা সহ বিভিন্ন মামলা দেওয়া হয়েছে সারা দেশে। আপনি কি সাংবাদিকতাকে ভয় দেখাচ্ছেন না? আপনি অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দিচ্ছেন, এটা ভয় দেখানো না? সম্পাদক আছে, মালিক আছে। আলতামাস কবির জনাব আলতামাস কবির সংবাদের সম্পাদক, আরো বহু সম্পাদক আছেন, কয়েকজন আরো আমি বলছি আলতামাস কবির সংবাদের সম্পাদক, আপনি তার বাতিল করে দিলেন। এটা কি করে সম্ভব? আপনি তো এইখানে মালিকানার চাইতে উনি সম্পাদক, উনি এখানে তো মালিকানা না, উনি সম্পাদক হিসেবে কাজ করছেন। এরকম অনেকজন আছে। এটা তো ভীতি। এটা হলো কেন? আলতামাস কবির একজন মুক্তমনা মানুষ, এই মুক্তমনা মানুষকে দমায় রাখতে হবে। ঠিক আছে, আপনি সাংবাদিকদেরকে বিভিন্ন মামলায় জড়িয়ে আপনি অ্যারেস্ট করেছে, আপনি কতজন সাংবাদিকরা আপনার জেলের ভিতরে ঢুকায় রাখছেন, তাই না? তো আপনি সাংবাদিকতা অফ করছেন, আপনি অফ করে দিয়ে সাংবাদিকদের মুখ বলছেন খোলা মনে কথা বলেন। খোলা মনে বলবে কোত্থেকে? খোলা মনে তো বলার মতো পরিবেশ আপনি রাখেন নাই। 2 নম্বর সংস্কৃতি, আপনি যে বললেন বুদ্ধিজীবীরা চুপ মেরেছে, বুদ্ধিজীবীরা চুপ থাকবে না কেন বলেন? ওরা কি করবে? মার খাবে। এই চ্যাংড়াদের হাতে মার খাবে। অলরেডি তো বুদ্ধিজীবীদের একাংশ আমাদের শিক্ষক, তারা মার খেয়েছে। আমি একদম একটা উদাহরণ দিই আপনাকে। আমি আমার এই টক শোতে যখন মব চলছিল, শিক্ষকদের নানাভাবে নাজাল করা ছিল, আমি একজন বিখ্যাত শিক্ষককে নক করেছিলাম। উনি আমার খুবই পরিচিত, আমাকে স্নেহ করেন। উনি রিটায়ার্ড শিক্ষক, কিন্তু বিখ্যাত শিক্ষক তিনি। হ্যাঁ, ওনাকে আমি নক করার পরে উনি আমাকে বললেন, বিপুল এখন না বলি, কারণ পরিবেশটা তো দেখতেছো। এরপরে উনি একটু পাশ কাটিয়ে গেছেন, এবং এইসব শিক্ষকরা তো কিছুটা রাজনীতির সাথে যুক্ত। আমি বললাম এইটা ঠিক আছে, রাজনীতির সাথে যুক্ত, কিন্তু আমি আবার ওনাকে বললাম এটা ঠিক আছে, সে রাজনীতির সঙ্গে যুক্ত, তাই বলে তাকে এইভাবে না, এটা ঠিক হচ্ছে না যেটা হচ্ছে, কিন্তু এই মুহূর্তে আমি কথা বলতে পারছি না। এই যে এটা তো এক ধরনের আপনি সংস্কৃতি সেবীদের উপরে কি করা হইলো, যারা নাট্যকর্মীদের উপরে কি করা হলো? এই নাট্যকর্মীরা লাল বাংলাদেশের এই পতাকা মাথায় বেঁধে নিজের ফেসবুক লাল করছেন, এবং পতাকা নেমে মাঠে নেমে বৃষ্টির মধ্যে আই হ্যাভ সিন ওয়ান অফ 2 or 3 যে তারা ফার্ম গেটে কাজ করতেছে, শহীদ মিনার, আমি টেলিভিশনে দেখেছি, আমি দেখলাম শাহবাগে কাজ করছে। আজকে এরকম অভিনেত্রীদের হুমকি দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় যেতে দিচ্ছে না। আমি ওই দিন দেখলাম একটা টিভিতে, ভাই পরিমণি আপনার কি করছে, যে পরিমণিরা আপনি ধুয়ো দিয়ে একটা অনুষ্ঠান থেকে বিদায় করে দিয়েছেন। মেহজাবিন আপনার কি দোষ করছে? মেহজাবিন তো আন্দোলনের সাথে ছিল, মেহজাবিনকে আপনি তার দেশে যাইতে দেন নাই।
ঠিক আছে, শিল্পকলা একাডেমির যারা আন্দোলন করছে এর মধ্যে তো ওই যে একজন অধ্যাপিকা নেতৃত্ব প্রকাশ্যে নেমে আই হ্যাভ সিন যে উনি ওই যে শাহবাগে যখন পুলিশ আটকায় দেয় ও যখন ইয়ের ভিতরে উনি কিভাবে কথা বলেছেন, উনি কিভাবে তার শিক্ষক কলিগদের জন্য পক্ষে উনি কিভাবে পুলিশের সাথে ফাইট করছেন, আই হ্যাভ সিন ইট। বাট তাদেরকে আপনি কি করতেছেন? আপনি তো সংস্কৃতি ইয়েতে এবং বুদ্ধিজীবী মহলে আপনি ভীতি সঞ্চার করেছেন। ভীতি দেখিয়ে আপনি ভয়ের রাজনীতি এখানে ঢুকাই দিচ্ছেন, এবং ভয়ের পরিবেশ তৈরি করেছেন। আপনি ভয়ের সংস্কৃতি না, আপনি ভয়ের পরিবেশ এর চাইতে 14 গুণ 15 গুণ বেশি একটা জিনিস পুরো সমাজের ভিতরে ভয় ঢুকাই দিচ্ছেন। ঠিক আছে, আপনি শুধু কি তাই, আপনি আরো কতগুলো আপনি প্রশাসনে কি করেছেন? আমি একসাথে শেষ করে দিই আমার মনে হয়। আপনি প্রশাসনে কি করেছেন? প্রশাসনে আপনি 15 বছর শেখ হাসিনা ক্ষমতা ছিল, স্বাভাবিকভাবেই তার পছন্দের লোকরাই প্রশাসনের বিভিন্ন জায়গায়, এটা খুব স্বাভাবিক, যে কোনো আপনিও আপনার পছন্দের লোক নিচ্ছেন, উনিও ওনার পছন্দের লোক ছিল, ওদেরকে সরিয়ে আপনি আনবেন। কিন্তু আপনি কাদেরকে নিয়ে আসছেন? আপনি নিয়ে আসছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে আন্তর্জাতিক ভাবে যারা বাংলাদেশ মুক্তিযুদ্ধে অবদান রেখেছে তাদের পুরস্কারের যে একটা কি বলে একটা পুরস্কার দেওয়া হয়েছিল, তাকে স্বর্ণ দিয়ে মোড়ানো। হ্যাঁ, আর ওইটার মধ্যে স্বর্ণের খাত সৃষ্টিকারী আমলাকে সচিব বানায় দিচ্ছেন, যে ডেপুটি সেক্রেটারি শাস্তিপ্রাপ্ত ছিল, আমি নাম বলছি না। আপনি এগুলো করেছেন। তা আপনি যে এগুলা করে এখন তো ইউনূস সাহেবের পুরো হতাশা আপনি দেন না কোনো জায়গায়। এবং আসিফ নজরুল সাহেব বলে না যে সিঙ্গারা আনতে লাগে 15 মিনিট, লাগে 1.5 মিনিট, কেন লাগতেছে? কারণ হলো আপনি এগুলো করেছেন। তো আপনি শেখ হাসিনা যদি একটা অ্যাডমিনিস্ট্রেশন সাজায় থাকে, খুব স্বাভাবিক, তার অ্যাডমিনিস্ট্রেশন সাজিয়েছে, তো আপনি আপনার পছন্দের লোকগুলি আনবেন। কিন্তু আপনি তো শেখ হাসিনার আমলে যারা শাস্তিপ্রাপ্ত তাদেরকে আনতে পারেন না। তার মানে আপনার আমলে যারা শাস্তি পাবে, নেক্সট গভর্নমেন্ট এসে তাদের সবাইকে আবার পুরস্কৃত করবে। তো আপনি তো ওই উদাহরণ সৃষ্টি করে যাচ্ছেন।